আমার বন্ধু GSX-R রাইড করে। আচ্ছা, তাকে জিজ্ঞাসা করেছিলাম যে এই অফ রোডে এইটার ফিডব্যাকটা কেমন। তার মজার ছলে একটা সঠিক উত্তর ছিল যে ভাই ওই পাছায় ফুরা নিয়ে সোফায় বসার মতো, মানে পাছাতে যার ফুরা আছে তাকে যদি সোফাতেও বসতে দেওয়া হয় আসলে তার তো আরাম নাই, কষ্টই বেশি। আচ্ছা, যদিও আমার অভিজ্ঞতা নাই, যারা স্পোর্টস বাইক রাইড করেন বিশেষ করে অফ রোড মানে কিরকম ভাঙ্গাচোরা রাস্তায়, তাদের হয়তো আমার বন্ধুর মতো অনেকেরই একই ফিলিং। এখন না পারছে তারা সেটাকে বাদ দিতে, আবার সেটা নিয়ে চলাটাও তাদের জন্য দায়। সো ফ্রেন্ডস, এইটা আমার টপিক না, আমি আমার নিজস্ব টপিকে ফিরে আসি। সবাইকে শুভেচ্ছা জানাই, আশা করি সবাই ভালো আছেন। আরও একবার আমার এই পথের পেছালিতে আপনাদের স্বাগতম জানাই। শুরুতে আপনাদের ধন্যবাদ জানাবো আমার এই ভিডিওটাকে পছন্দ করে অনেকগুলো ভিডিওর মধ্যে থেকে বাছাই করে দেখার জন্যে। আজকে সপ্তাহের শুরু, প্রত্যেক সপ্তাহের মতো আজকেও যাচ্ছি আমার কর্মস্থলের দিকে। সবার কাছে দোয়া প্রার্থনা করি যাতে করে আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারি। আকাশের অবস্থা ভালো না, সমস্ত আকাশই মেঘাচ্ছন্ন। এখন বাজে 6:30, আর তারপরেও পরিবেশটা কেমন যেন একটা অন্ধকার, এবং হালকা পাতলা ছেটে ফুটে বৃষ্টিও হচ্ছে। আসলে মানে 2 দিন ছুটি কাটানোর পর একটু আরাম আয়েসের পরে আসলে এত ভোরবেলা উঠে কর্মক্ষেত্রের দিকে যাওয়াটা খুবই কষ্টের। তথাপিও করার কিছু নাই, কারণ এভাবেই জীবন। আমরা সবাই যদি মানে আরামে দিন কাটাতে চাই, আসলে নিজের অবস্থা, নিজের পরিবারের অবস্থা, সর্বোপরি দেশের অবস্থা খুব একটা ভালো হবে না। এমনিতেই বাঙালিদের প্রতি একটা অনেকের খারাপ ধারণা আছে যে বাঙালিরা খুবই আরামপ্রিয় জাতি, অলস জাতি, এবং মোটামুটি আসলে আমার কাছে তাই মনে হয়। কারণ যখন আমরা যে এই চায়ের দোকানগুলোতে যাই, অনেককেই দেখি যারা আসলে সারাদিন, মানে যতবারই যাবেন ততবারই কিছু কিছু লোককে পাবেন যারা সকাল থেকে চায়ের দোকানে বসে বিভিন্ন বিষয় আশয় নিয়ে, রাজনীতি শুরু করে বিজ্ঞান টিজ্ঞান যা আছে, ধর্ম, সব বিষয় যেখানে আলোচনা করে, আলোচনায় অংশ নেয়। এরকম বুদ্ধিজীবীর অভাব আসলে আমাদের চায়ের দোকানে খুবই কম। ছোট সময় অনেক কষ্ট করে টি স্টল প্যারাগ্রাফ মুখস্থ করেছিলাম। আসলে বিষয়গুলো তখন জানতাম না, এখন জানি বিধায় বুঝতে পারতেছি বিষয়টা। অনেকে মজা করে চায়ের দোকানকে বলে যে এটা বাংলাদেশের বাংলাদেশ সংসদের শাখা সংসদ, যেখানে পক্ষ বিপক্ষ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা সমালোচনায় লিপ্ত হয়। সেখানে রাজনৈতিক অবস্থা, বর্তমান বাজার অর্থনীতি, খেলাধুলা, পাশের বাড়ির ভাবির কী অবস্থা, কার সাথে পরকীয়া করছে না করছে, ওই পাশের বাড়ির মেয়েটা কার সাথে ভেগে গেছে, এই সমস্ত কিছুই আসলে আমাদের ওই শাখা সংসদে হয়। আর যেটার কারণেই অনেকে মনে করে বাঙালিরা একটু আরামপ্রিয়, অলস জাতি। আপনাদের কাছে কি মনে হয়? অনেকে খুবই কঠোর পরিশ্রমে, রাত দিন এই 24 ঘন্টার ভিতরে 22 ঘন্টায় হয়তো অনেকে পরিশ্রম করে, আমি জানি। আমার পরিচিত অনেকেই আছে যারা একটা অফিসে চাকরি করে সেখান থেকে বের হয়ে যাওয়ার পরে অন্যান্য তার পার্সোনাল যে বিজনেসগুলা সেখানটায় ইনভলভ হয়। তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের পুরা বাঙালি জাতিকে বা বাংলাদেশের যারা আছে সবাইকে আমরা এই দায়ী করতে চাই না। হয়তো 1-2 জন আছেন
তারা হয়তো বা এটার সাথে জড়িত থাকতে পারেন, কিন্তু গৈরহ যদি আমি বলি যে সবাই অলস, তাহলে সেটা মানতে রাজি নয়। কারণ ওইটা যদি মানি তাহলে আমি আমাকেও সেই অলস বা আরামপ্রিয় জাতির তালিকায় ফেলে দেব। বা আপনি যদি মানেন, আপনি যদি কর্মঠ হন, বা আপনিও কিন্তু সেই কাতারে পড়ে যাবেন। সেই বিবেচনায় অন্তত আমি সেটা মানতে রাজি না। হ্যাঁ, অলস সবখানেই আছে, সব জায়গাতেই আছে, সব দেশেই আছে, সব দেশেই আছে, সব জাতি সত্তার মধ্যেই আছে। শুধুমাত্র বাঙালিকে এটা দোষ দেওয়া, ছোট করার কোনো মানে হয় না। আচ্ছা, যাক, টপিকটা এটা না, তারপরেও যেহেতু পথের পেঁচালি, মানে পথে পেঁচাল পাড়াই হলো আমার কাজ। পেঁচাল পাড়ার একটা লাভ হলো আমার আছে ব্যক্তিগতভাবে, মানে ইকোনমিক্যালি কোনো লাভ এখনও চোখে দেখি নাই, যেহেতু আমার এই ইউটিউব চ্যানেলের সাবস্ক্রাইবারের সংখ্যা খুবই কম, আমার পরিবারটা খুবই ছোট। আপনারা যদি সাপোর্ট করেন, সাহায্য করেন, হয়তো কোনো সময় এর থেকে বেনিফিট আসতেও পারে। কিন্তু বর্তমানে যে আমার বেনিফিটটা হচ্ছে সেটা হলো যে আমি তো বাইক রাইড করি আসলে, আর এত দূর একা যখন বাইক রাইড করি, তাহলে নিজেকে সজাগ রাখার জন্য, সচেতন রাখার জন্য, জায়গায় রাখার জন্য হলেও কথা বলতে হয়। যারা গ্রুপ রাইড করেন তারা অবশ্যই কমিউনিকেটরের মাধ্যমে সেই সুবিধাটা পান, একজন আরেকজনের সাথে কথা বলে সে তাকে সজাগ রাখে যাতে সে ঘুমায় না পড়ে, বা ঝিমুনির ভাব থেকে যাতে তাকে উঠায় নিয়ে আসতে পারে। কিন্তু আমি যেহেতু একা রাইড করি, সিঙ্গেল রাইড করি বা সোলো রাইড করি, সেক্ষেত্রে নিজেকেই নিজের জাগিয়ে রাখতে হয়। আর এই কারণেই মূলত এই পথে আমি একটু পেঁচালটা পারি আপনাদের সাথে। এটা জানি না আপনারা কীভাবে নেন। আর যদি আপনারা এটা থেকে ইন্সপায়ার্ড হন, যে পথে চলতে চলতে অনেক সময় অনেকে গান করেন, আপনারা কথাও বলতে পারেন, তবে অনুরোধ থাকবে যে মনোযোগ আপনি হারায়েন না। কথা বলতে বলতে আপনারা একই ধাঁচে কথা বলতেছেন, আপনাদের যে দুই পাশে লুকিং গ্লাসটা আছে সেটা দেখছেন না। এইটা আপনাদেরকে অনুরোধ করব, আপনারা সেটা করবেন না। চেষ্টা করবেন বাইক রাইডিংয়ের সময় অ্যাটলিস্ট 5 সেকেন্ড পর পর, 5 সেকেন্ড পর পর আপনার লুকিং গ্লাসটা একবার দেখার জন্যে। কারণ আমাদের বর্তমান সময়ের যে রাস্তাঘাটগুলা মোটামুটি ভালো, এরকম জেলা শহরে যে রাস্তাগুলা, এক জেলা থেকে আরেক জেলায় সচেতন না হন অথবা লুকিং গ্লাসে খেয়াল করতে না পারেন, দেখবেন যে ওই বাস, ট্রাক অবশ্যই, কিন্তু প্রাইভেট কারগুলো খুবই স্পিডি এবং তারা কখন যে এসে পড়ে বোঝা মুশকিল। যদিও তারা হর্ন দেয়, অনেক সময় এই প্রাইভেট কারের হর্ন বাইকের মতো অনেকটা বোঝা যায় না। সে কারণে অনুরোধ থাকবে, যদি আপনারা আমার মতো এরকম পেঁচাল পারেন, গান করেন, মানে যাই করেন নিজেকে সজাগ রাখার জন্য, অবশ্যই আপনার বাইকের লুকিং গ্লাসটা আপনারা ফলো করেন। তবে দুঃখজনক হলেও সত্য যে আমি অনেকেই দেখি যে লুকিং গ্লাসের অবস্থা এদিক ওদিক, বেঁকা টেরা, মানে এটার প্রয়োজন তাদের বাইকের সাথে যায় কি না বা আছে কি না, মানে আমার একটু সন্দেহ লাগে। অনেকের তো থাকেই না, আসলে অনেকের বাইকে লুকিং গ্লাস থাকেই না, পুরোটা খুলে রেখে দেয়। হতে পারে তাকে ওভারটেক করার মতো কোনো যানবাহন আদৌ পৃথিবীতে তৈরি হয় নাই, যে কারণে হলো তার লুকিং গ্লাসটা লাগে না। এদিকটা নতুন রাস্তা হচ্ছে, এটা ভবিষ্যতে হয়ে গেলে আমাদেরকে, যারা আমরা এদিক চলাফেরা করি ময়মনসিংহ থেকে টাঙ্গাইল, তাদেরকে মুক্তাগাছার যে জ্যামের বিড়ম্বনা সেটা পোহাতে হবে না। আমি আপাতত আমার ক্যামেরাটা একটু অফ করব, কারণ সামনে বাজার, সেটা কত সময় লাগে পার হইতে জানি না। মুক্তাগাছা ভালো, যদি ভালো কোনো বিষয় আশয় নিয়ে বা ভালো দৃশ্য থাকে, আবার আপনাদের সামনে ক্যামেরা নিয়ে হাজির হব। হ্যালো ফ্রেন্ডস,
একটু গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হচ্ছে। জানি না ক্যামেরার লেন্সে কি প্রভাব ফেলছে। ও, আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছিলাম, যেটা হলো যারা আপনারা জিক্সার রাইডার আছেন, বিশেষ করে এই নতুন ভার্সনটা যারা ইউজ করছেন, আমারটা কার্বোরেটর ডিস্ক। আমি গত 7,000 যখন 7,000 কিলোতে একটা সার্ভিস করিয়েছি, ওই যে প্রথম পেড সার্ভিসটা, এখন 8,355 অটোতে আছে 8,355। আমি গত সপ্তাহে খেয়াল করলাম যে আমার ফুয়েলটা মনে হয় খুব বেশি মানে খরচ হচ্ছে। জানি না এটা কিসের জন্যে। সার্ভিস সেন্টারে যাওয়ার চিন্তা করেছিলাম এই সপ্তাহে, কিন্তু আসলে সময়টা হয় নাই, ওভাবে সময় করতে পারি নাই। গত সপ্তাহে অফিস থেকে যখন ফিরেছি সেই সময় আমার কাছে মনে হয়েছে যে ফুয়েলটা একটু বেশি যাচ্ছে বা বেশি গিয়েছে। নর্মালি আমার যতটুকু ওই থাকার কথা তার থেকে অনেক অনেক পরিমাণ নিচে চলে গিয়েছিল ফুয়েলটা। এখন যারা আপনারা অভিজ্ঞ, আপনাদের পরামর্শ চাচ্ছি যে আসলে কি করা যায়, সার্ভিস সেন্টারে গেলে কোন বিষয়টাকে একটু গুরুত্ব বেশি দিব। শুরুতে যেটা বললাম যে আকাশের অবস্থা খুব একটা বেশি ভালো না, মানে জোরে সোরে বৃষ্টি হচ্ছে না, কিন্তু এই গুড়ি গুড়ি বৃষ্টি, কুয়াশার মতো বৃষ্টিটা কন্টিনিউয়াস হচ্ছে, যে কারণে আসলে আমার হেলমেটের গ্লাসটা বারবার ঝাপসা হয়ে যাচ্ছে। আসলে ক্যামেরার লেন্সের অবস্থা যে কি একটু বুঝতে পারতেছি না, মোছার চেষ্টা করছি। এরকম ফাঁকা রাস্তায় রাইডিংয়ের সময় জিক্সারের একটা জিনিসটা খুব মিস করি। মনে হয় যে এখানে যদি 5টা গিয়ারের পরিবর্তে আরেকটা মানে 6টা গিয়ার দিত, তাহলে রাইডটা আরেকটু স্মুথ হতো। কারণটা হলো যখন এই যে মানে 5 গিয়ারে দেওয়ার পরে যখন 70-80 এরকম স্পিডে থাকি, তখন মনে হয় যে আসলে আরেকটু স্মুথ হইতে পারতো, বা আরেকটা গিয়ার থাকলে, মানে ভুলবশত মাঝে মাঝে আমি গিয়ার শিফট করে দেখি না আসলে ভুলবশত গিয়ারটা শিফট করি, পরে বুঝতে পারি যে না, আমি 5 গিয়ারেই আছি। বৃষ্টি মোটামুটি জোরে সোরে হচ্ছে দিকে। সো ফ্রেন্ডস, আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, মানে তোর ক্যামেরাটা আমি খুলবো এবং ব্যাগে ভরবো। তার আগে আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাই আমার পাশে থাকার জন্যে, অনবরত সাপোর্ট করে যাওয়ার জন্যে। তো অনুরোধ থাকবে, যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন, আর যদি ভালো নাও লাগে কমেন্টস করে জানাবেন। আর যদি আপনারা আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, দয়াকে অনুরোধ করবো আপনারা সাবস্ক্রাইব করেন, কারণ আপনাদের সাপোর্ট, আপনাদের সাবস্ক্রিপশন আমার খুবই প্রয়োজন। আর যারা বাইকার ভাই বোনেরা আছেন, অনেকে এখন সচেতন, তারপর অনেকেই আছেন যারা আসলে সেফটি মেনটেন করে আপনারা বাইকগুলো রাইড করেন না, তাদেরকে অনুরোধ থাকবে অবশ্যই যখন যেখানেই যান, যত দূরত্বেই যান, অবশ্যই হেলমেটটা পরিধান করেন। সো আপনারা এরকম অনেক নীতিকথা জানেন, শুনেন, বুঝেন, তাই আমি ওই নীতিকথা বলে আমার এই ভিডিও দীর্ঘায়ু করতে চাই না। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন। কথা হবে পরবর্তী কোনো ভিডিওতে, পরবর্তী কোনো পথের পেছালিতে। সে পর্যন্ত সুস্থ থাকেন। থ্যাংক ইউ।